নদী প্রাকৃতিক সম্পদ হইলেও আমাদের জন্য সর্বনাশা একটা বিষয়। নদীর তাই আগে শন 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 শব্দ আসে যে হিস হিস করে ভেঙে যায়। জামালপুর জেলার দেনগঞ্জ উপজেলার পূর্ব পাশে হলো ব্রহ্মপুত্র নদী, পশ্চিম পাশে যমুনা নদী। নদী ভাঙার ফলে এক একজন তো 4-5 বার করে বাড়ি ভাঙতাছে। 5-6টা ভাঙ্গা দিয়ে আসছে ইনতি। এখন তো আর চলার মতন ক্ষমতা নেই, আমি স্বর্গের পথে ভিখারি হচ্ছি। বন্যা যখন আসে তখন আমাদের স্কুল আর কি চারপাশে পানি থাকে, তখন তো স্কুল বন্ধ থাকে। এর ফলে ছেলেমেয়েরা স্কুলে যায় না। আবার যখন স্কুলে ভর্তি হয় তখন পরীক্ষা আসে ফেল করে। আবার বাবা মারা ভাবে যে একই ক্লাসে 2-3 বার থাকতেছে তারপরে পাশ করতে পারতেছে না, তার চেয়ে মেয়েটাকে বিয়ে দিয়ে দেই। আবার আগে বলতেছে বাবা মারা, তুই 2-3 বার গেলেও পাশ করতে পারলি না, যা তোর কামাই তুই করি খাইগা, এইভাবে বলে। তখন তারা কি করে, এই যে ঢাকা শহরে যায়, শিশু শ্রমে পরিণত হয়। আসলে যে জরুরি পরিস্থিতিতে ন্যূনতম একটা শিক্ষা বাচ্চারা আছে, প্রয়োজন আছে, এই কথাটাই সবাই আসলে ওইভাবে চিন্তাই করতো না। যে দুর্যোগের সময় শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের জন্য কি করা যায়, সেই জায়গা থেকেই কিন্তু বিষয়টা শুরু হয়। দেখতে দেখতে একদিন দেখলাম যে আমাদের স্কুলে একটা ম্যাডাম গেলেন, বলেন যে বেস থেকে আসছে আমরা। পরে আমাদের 40 জন ছেলে মেয়ে নিলেন, নাম সহ নিলেন, তারা আমাদের অনেক কিছু বুঝালেন। তার মানে অংশগ্রহণমূলক, এবং সেখান থেকে তারা নিজেদের মূল্যায়ন করে কোন কোন বিষয় নিয়ে তারা মনে করেন যে তাদের অসুবিধা বেশি হচ্ছে বা তারা ঝুঁকিপূর্ণ। মানে বিদ্যালয় এসএমসি সদস্যকে ডাকি, তারপরে আপনার ছাত্র অভিভাবককে ডাকি, সবাইকে ডেকে শিক্ষকদের সহ আমরা 3টা দলে বিভক্ত হই। ছাত্রছাত্রী একটা দল, আর আপনার শিক্ষক এবং অভিভাবক নিয়ে একটা দল। আমরা যে পিভিএ এটা করলাম, তার মধ্যে আমাদের আপদ বের করা হলো। আমাদের আপদ কয়টি, কি কি আমাদের আপদ? বন্যা, অতিবৃষ্টি, খরা, ভূমিকম্প, নদী ভাঙ্গন। আমরা যে 3টা ঝুঁকি বের করছি, তার মধ্যে প্রথম ঝুঁকি কোনটা? নদী। মনে করেন যে ডেক পাতিল নিয়ে সাঁতরে আসতে বই ভিজে ফালা দেয়, তারপরে খাতা কলম হালা দেয়, কত পোলাপান পানি খায় জ্বরে পুড়িয়া থাকে, ঠিক মতো ক্লাস করা হয় না, স্কুলে আসা হয় না। ওই অকাল বৃষ্টি ও মুষলধারে বৃষ্টি পড়ে, তখন কেন যে বাচ্চারা স্কুলে আসতে পারে না, ঠিক মতো ক্লাস করতে পারে না। আমরা কাজটা কি নিছি আলপনা? নৌকা তৈরি করব। আচ্ছা, নৌকা তৈরি তো আমরা সরাসরি করতে পারবো না, না? আমাদের এর জন্য কিছু উপকাজ হাতে নিতে হবে, তাই না? জি। প্রথম উপকাজটা কি? প্রথমে এসএমসি কমিটির সাথে আলোচনা করা। এই পিভিএ যে করলাম, তারপর আমরা ইউনিয়ন পরিষদে গেলাম। কোনো সমস্যা আছে কিনা? ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে আমরা কয়েকবার শেয়ারিং মিটিং করি। শেয়ারিং মিটিং করার পরে তো চেয়ারম্যান সাহেব কিছু আশা আকাঙ্ক্ষাতে, যা ঠিক আছে আপনার জন্য কিছু বরাদ্দ দেবো, নৌকাটা বানায় নেন, কারণ কিছু বলতে কাজ হবে না, নৌকাটা বানায় দেওয়া লাগবে। ইউনিয়ন পরিষদের তহবিল থেকে
এবং আমি নিজস্ব কিছু ব্যক্তিগত দান করে আমি এটা নৌকা বানিয়ে দেবো। তিনটা ঝুঁকি বের হয়েছে না আমাদের, তুমি একটা ঝুঁকি বলো। ভাঙ্গা সাঁকো। তো সমস্যা বের করে দেখা যাইতেছে আমরা এখানে বড় সমস্যা হলো আপনার নদী একটা বাঁশের সাগর মেরামত করা। মানে এই পুলটা নরভরে অবস্থায় আছে, এটাও আমি খুব দ্রুত করে দেবো ইনশাল্লাহ। আমরা প্রায়োরিটি হিসাবে দেখেছি যে বিদ্যালয় ভবনটা ঝুঁকিতে আছে। বিদ্যালয়ের দেওয়ালের মাটি সরে যাওয়া, এতে সমস্যা নিরসনের জন্য আমরা উপজেলা শিক্ষা অফিসার বরাবর এটি আবেদন দেই। পরে তাৎক্ষণিকভাবে আমরা আমাদের মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাই এবং সেখান থেকে 40,000 টাকা বরাদ্দ দেওয়া হয় এবং সেই বরাদ্দ টাকা দিয়ে আমরা এখন সেই বিদ্যালয়ের দেয়াল নির্মাণ কাজ করছি। বাংলাদেশ একটি ছোট দেশ, তার ভিতরে একটি জেলা আছে ভোলা, তার ভিতরে একটি দ্বীপ আছে ছোট কুকরিমুকরি। আমরা এই দ্বীপে বসবাস করি। এখানে ঝড় হয়, তারপর বৃষ্টি হয়, বন্যা হয়, পানি অনেক হয়। আমাদের স্কুলে যেতে অসুবিধা হয়, আমাদের সাঁকো ভাঙ্গা থাকে, রাস্তা ভাঙ্গা থাকে, আমরা পানি অনেক থাকে, আমাদের স্কুল যেতে সমস্যা হয়, আমাদের বই পুস্তক সব ভিজে যায়। স্কুলে তারপর স্কুল ডুবে যায়, ভাঙ্গে যায়। যে আমাদের এলাকার এখন রাস্তা নাই, রাস্তা ভেঙে গেছে, সাঁকো নাই। এটা আমরা কি করতে পারি, এটা আমি আপনাদের পরামর্শ চাই। আমরা এখন পারি স্থানীয় যারা আছি, মোটামুটি কমিটির লোকজন যারা আছি, তারা সবাই মিলে যদি বা এসএমসি সদস্য এবং স্লিপ কমিটি যারা আমরা আছি, স্থানীয় সদস্য বা স্কুল কমিটি সবাই মিলে বা গ্রামের মেম্বারের মাধ্যমে বিদ্যালয় থেকে ওই মেইন লেন পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা আমরা নিজেরা এলাকার লোকজন নিয়ে এসএমসির কমিটি সহ শিক্ষক সহ আমরা ওটায় মাটির কাজ করেছি। স্কুলের পশ্চিম পাশে একটা খাল আছে, খালে আমরা প্রায় সাঁকো দিতাম, কিন্তু এই উচ্চ জোয়ারের চাপে এখন সাঁকো আর রাখা যায় না। আমাদের একটি ব্রিজের প্রয়োজন। এখন হবে কিছুদিনের মধ্যে ব্রিজ হবে, আবার একটু স্কুল হবে, আবার সাইকেল সেন্টার হবে। বইয়ে পড়ে থাকি যে ভূমিকম্পটা কি, কিন্তু অ্যাকচুয়ালি যেটা রিয়েল আমরা তা জানি না। অনেক দালান কোঠা পড়ে যাবে, অনেক মানুষের জীবন চলে যাবে। যদি ভূমিকম্প হয় কিভাবে বাঁচা যায়, কিভাবে রক্ষা পাওয়া যায় নিজেকে নিজে। আগে হয়তো মানে হঠাৎ চলাকালীন শুরু হলে হয়তো পারতাম না কি করব, বাট এখন প্র্যাকটিস করার পর হয়তো এখন পারবো, হয়তো পারবো না, অবশ্যই পারবো। অন্য 10 জনকে জানাতে পারবো এবং সেইভাবে নিজেরাও ব্যবস্থা নেবে। এবং এটা আমার মনে হয় সারা বাংলাদেশ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের প্রোগ্রাম হওয়া উচিত। এবং আমাদের এই কমিটির লোকসহ আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যেই বাড়ি যেইটা ভালো থাকবে ওই বাড়িতে আমরা ক্লাস নেব। আমাদের মা বাবা তার পাশে যারা আছেন সবাইকে আমরা বলি। এরা আমি প্রত্যেক বাড়ি বেরিয়ে যাই দেখছি এরা আমাদের সে এক্সপার্ট হয়ে গেছে, কারণ বন্যা তো তারা জানে যখন বন্যা আসতেই হইবে, এই জন্য মনোযোগ সহকারে এইগুলো তারা করছে, মানে অন্তরে এটা দিয়ে শুনছে এবং তারা বন্যার ইতি আমার বলা লাগে না, আমাকেই বলে যে স্যার এইরকম করতে হবে না, এইরকম করতে হবে না। কিভাবে প্রাণ বাঁচবে
এই শিক্ষাই তো দিতেছে, এটাই তো ভবিষ্যতের মানে আশা ভরসা। ঝুঁকি যত বড়ই আসুক, আমরা বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে আমরা এখন সক্ষম। আশা করি এই প্রজন্ম এবং এই প্রজেক্ট সবাইকে এই এডুকেশনের সাথে লিঙ্ক করানো যায়। দুর্যোগে আক্রান্ত হলে ওইসব স্কুলগুলো ন্যূনতম একটা শিক্ষার ব্যবস্থা তারা চালু রাখবে। আলটিমেটলি গিয়ে জাতীয় যে প্ল্যানিং, সেখানে এটা রিফ্লেকশন দরকার হবে। সবাই মিলে যদি আমরা দুর্যোগের সময় পরিকল্পনা করে কাজ করি, তাহলে আমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারবো।